সম্মানিত আহ্বায়ক আলহাজ রফিকুল ইসলাম মাহাতাব ভাইয়ের স্মরণ সভায় আজকের সভাপতি সহযোদ্ধা প্রিন্সিপাল সেলিম মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 2010-এ যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না, আমি প্রত্যক্ষভাবে সেই নির্বাচনে ছিলাম লালমোহনে। সেই নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আর উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, আর উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলমগীর ভাই সহ আমাদের মৎস্যজীবী দলের সম্মানিত সদস্য সচিব আব্দুর রহিম ভাই, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমরা যার স্মরণ সভায় উপস্থিত হয়েছেন তার সাথে 2007 সালে ওতপ্রোতভাবে এই মৎস্যজীবী দলের সাথে সম্পৃক্ত ছিলাম। তিনি একজন আপাতমস্তক রাজনীতিবিদ, তার চিন্তা চেতনা ধ্যান ধারণা সবসময় মৎস্যজীবী দলকে নিয়ে থাকতো। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জীবনের সব গুনাহ খাতা মাফ করে বেহেশত নসিব দান করেন, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কে মোয়াজ্জেদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব সাহেবের আজকের এই স্মরণ সভা, বন্ধুবর অধ্যক্ষ সেলিম ভাইয়ের সভাপতি, সঞ্চালক সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানের অত্যন্ত কাছের সহযোদ্ধা, বিএনপির রূপকার, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং শহীদ জিয়াউর রহমানের অন্যতম সহযোদ্ধা যারা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সহ ঢাকা, উত্তর, দক্ষিণ বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যাবার মতো কিছু নাই। আপনারা সবাই জানেন আমরা মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃপায়
হায়না সরকার, আওয়ামী লীগ সরকারের নিষ্পেষিত, নির্যাতিত, কারারুদ্ধ হয়েছিলেন মাহাতাব ভাই। অনেক যন্ত্রণা সহ্য করেছেন। পুলিশের গুলি, লাঠি, টিয়ার গ্যাস উপেক্ষা করে আমরা বিএনপির নেতৃত্বে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রতিটা প্রোগ্রামেই অত্যন্ত সদর্পে রফিকুল ইসলাম মাহতাব ভাই, আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছিলাম। আজকে আমরা বিজয়ের স্বাদ হয়তো বা এখনো পাই নাই, তবে আমরা জালেম সরকারকে পতন করেছি। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের একটা, এই মুহূর্তে আমাদের সেই মাহতাব ভাই আমাদের মাঝে নাই, এই খুশির দিনের উনি নাই। তাই মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছে সবাই দোয়া কামনা করি, আত্মার মাত্রাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৎস্যজীবী দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম। আজকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ভাইয়ের সভায় উপস্থিত আমার শ্রদ্ধা সহযোদ্ধা সভাপতি সেলিম মিয়া অধ্যক্ষ, উপস্থিত আছেন আজকের সঞ্চালনায় আমাদের প্রাণপ্রিয় নেতা মাহতাব ভাইয়ের অত্যন্ত কাছে আমাদের প্রিয় ভাজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্রনেতা সাবেক জনাব আব্দুর রহিম সাহেব উপস্থিত আছেন। এখানে আমাদের বিশেষ অতিথি হিসাবে আমার পিরিজপুরের কৃতি সন্তান, আমি মৎস্যজীবী দলের পক্ষ থেকে আজকে আনন্দিত। আমার জেলার সভাপতি জনাব অধ্যক্ষ আলমগীর সাহেব উপস্থিত আছে, ফরিদপুরের কৃতি সন্তান, সভাপতি ছিলেন সবাই। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমি এখানে নেতৃবৃন্দ আজকের প্রধান অতিথি বক্তব্য শুনব। তাই তিনি অত্যন্ত কাছের মাহতাব ভাই, তিনিও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাই আমি দু একটি কথা বলবো পরিবারের পক্ষ থেকে এবং রাজনৈতিক ভাবে। আমি 28 বছর মাহতাব ভাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলে এসেছি। মাহতাব ভাই আমি তার চাচাতো ভাই, কিন্তু তার দেখেছি, তিনি তার মন দেখেছি। আমাকে সে যখন এই কমিটি হয়েছে আমাকে সদস্য হিসেবে রেখেছে, কিন্তু আমাদের যারা দায়িত্বে ছিলেন জনাব, আমি নাম বলেই পারছি না, আমাদের প্রিয় নেতা জনাব রুহুল কবির রিজভী, তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি মৎস্যজীবী দলের কেটি করে তার লজ্জা আছে। আজকে সে এখানে নেই। আমরা মৎস্যজীবী দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে যারা এই অনুষ্ঠানে সবাইকে আমার পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আগামী দিনে রাষ্ট্রনায়ক যিনি এই কলকাঠি নিয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনে, যার মাধ্যমে আমরা আজকে 24-এর স্বাধীনতা পেয়েছি, সেই আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আজ আগামী দিনে তিনি আসবেন। এবং আজকে যারা নেতৃবৃন্দ আছে, আমি শনিবার অনুরোধ জানাবো, রফিকুল ইসলাম মাহতাব ভাই দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করেছে, আপনাদের সাথে রাজনীতি করেছে, আপনাদের অনেক কথা কার্যক্রম ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার নূর মাগফিরাত কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বস্থানে রাখে। আমি আর কথা বাড়াতে চাই না, আমি অভিনন্দন জানাতে চাই। মৎস্যজীবী দল একটা পরিবার, আজকে ভালোই লেগেছে। যাদের কোনো মনে কষ্ট থাকে, আমরা আমাদের যে নেতৃত্ব আছে, এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে মৎস্যজীবী দলকে একটি সুন্দর এবং ভালোভাবে আমরা পথ নির্দেশনার মাধ্যমে আমরা একসাথে চলবো। আমরা আগামী দিনে জনাব তারেক রহমানের যে নির্দেশ আসবে, সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো। আমি আজকে অনুরোধ জানাবো যে আজকের প্রধান অতিথি আমাদের কমিটি অত্যন্ত পুরা আহ্বায়ক কমিটি, তাই মাহতাব ভাই নাই,
আপনি আমাদের রাষ্ট্রের একজন আগামী দিনের যিনি এই দেশের পথ প্রদর্শক রাষ্ট্রের একজন তারেক রহমানের সাথে আপনি যদি সম্ভব হয় আপনি আলাপ করে আমাদের অতি তাড়াতাড়ি কমিটির একটু ফয়সালা দেবেন এবং একটা ভালো কমিটি উপহার দেবেন। এই কথা বলে আমি সবাইকে আবারও অভিনন্দন ধন্যবাদ জানিয়ে মহাত্মা পায়ের এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি। জাতীয়তাবাদী বর্ষজীবী দলের প্রার্থী দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী বর্ষজীবী দলের নেতৃত্ব দিয়েছেন, কখনো সভাপতি, কখনো আহ্বায়ক, কখনো সংগঠক হিসাবে সেই সংগ্রামী নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম মাহতাব ভাইয়ের আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, সহযোগিতা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা, যিনি বাংলাদেশের রাজনীতিতে একজন আলোচিত ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ভূমিকার জন্য যিনি খেতাবপ্রাপ্ত হয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহচর হিসাবে যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই সংগ্রামী নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, দীর্ঘদিন যিনি ফরিদপুরের বিএনপি নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া, উপস্থিত আছেন মাহতাববাড়ি জেলা পিরোজপুরের বিএনপির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, উপস্থিত আছেন আজকের এই সভার সঞ্চালক আমাদের সকলের প্রিয় নেতা, যিনি মৎস্যজীবী দলকে শুধু আজকের সভা নয়, যিনি মৎস্যজীবী দলকে একজন সঞ্চালকের ভূমিকা অবতীর্ণ হয়ে মৎস্যজীবী দলকে সারা বাংলাদেশে সুসংগঠিত করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে উজ্জ্বল ভূমিকা রাখছেন সেই প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুর রহিম ভাই, উপস্থিত আছেন সহকর্মী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ, আজকের এই স্মরণ সভা আগত প্রিয় ভাইরা আমার, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, মাহতাব ভাইয়ের জীবন একটি ঘটনাবহুল জীবন। তিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন। তিনি ৭২-এর পরে সরকার তৎকালীন সরকারের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ হয়ে সরকারকে প্রত্যাখ্যান করে সিরাজ শিকদারের সহযোগী হিসাবে যিনি বিপ্লবী রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখনই তিনি বিএনপিতে অংশগ্রহণ করেছেন এবং তারপর থেকেই তিনি মৎস্যজীবী দলের সাথে সম্পৃক্ত। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি মৎস্যজীবী দলের সাথেই ছিলেন, মৎস্যজীবী দলের নেতৃত্বে ছিলেন। তিনি চলার পথে আমাদের অনেকের সাথে হয়তো অনেক ভুল বুঝাবুঝি থাকতে পারে, হয়তো অনেক মনোমালিন্য থাকতে পারে, কিন্তু তিনি একজন ত্যাগী মানুষ হিসাবে মৎস্যজীবী দলকে দীর্ঘদিন ধারণ করেছেন, লালন করেছেন, মৎস্যজীবী দলের নেতৃত্বে ছিলেন। তাই আমি সকলের কাছে আজকের এই সমাবেশ থেকে, আজকের এই স্মরণ সভা থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে আজকের যে ঐক্যবদ্ধ মৎস্যজীবী দল, এই মৎস্যজীবী দলের একজন শ্রেষ্ঠ সংগঠক ছিলেন মাহতাব ভাই। তার আদর্শকে ধারণ করে আমরা
যেন প্রত্যেকে মৎস্যজীবী দলকে আর সামনের দিকে এগিয়ে নিতে পারে এবং মৎস্যজীবী দল যেন বাংলাদেশের এই মৎস্য খাতের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সেরকম ভূমিকা রাখবেন আশা রেখেই আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আপনারা জানেন মাধব ভাই একজন জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে তিনার এই স্মরণ সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, শিক্ষক নেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আজকের প্রিয় মাহাত্মা ভাইয়ের স্মরণ সভার সম্মানিত সভাপতি, প্রিয় মনোজ, প্রিয় সহযোদ্ধা, মজলুম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সেলিম মিয়া, আর একজন মেধাবী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় মেধাবী ছাত্র ভাই, যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, যারা দক্ষিণ অঞ্চলবাসী, আমাদের প্রিয় নেতা এবং দক্ষিণ অঞ্চলের পারিবারিক, সামাজিক উভয় দিকে শ্রেষ্ঠ পরিবার মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম, তার পিতা সহ সে একটি বড় ইতিহাস শুরু করে শেষ করে সহ নেতৃবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় পদ্মার উপরের শ্রদ্ধেয় নেতা, একসাথে রেখেছেন করেছি শ্রদ্ধেয় শাহজালাল মিয়া সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা আসসালাম। মাহতাব ভাই আমার ঘনিষ্ঠ মানুষ, পিরোজপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির 1 নং সদস্য, পাশাপাশি নির্বাহী কমিটিতে আমি এবং সে পাশাপাশি অবস্থা। 30 বছরের পরিচয়, একটু লিঙ্ক দিয়েছে আমার আগের বক্তা। 1971 মুক্তিযুদ্ধ করেছে 2টি সেক্টরের মাঝামাঝি জায়গা, ক্যাপ্টেন মেহেদী, মেজর জিয়া স্যার অনেক ভাই। আবার একই সময় পেয়ারা বাগান, যেটি 8 মাস 8.5 মাস স্বাধীন ছিল সরকারি অঞ্চলে, সেখানে তিনি সংগঠিত করেছেন আরো একটি বিপ্লব। 72 সরাসরি রাজনীতি করেছেন জাসদের সাথে। মেজর জলিলকে অনুসরণ করতেন একদিকে, অন্যদিকে যার নাম উজ্জ্বলিত হয়েছে পেয়ারা বাগানকে স্বাধীনতা যুদ্ধে সংগঠিত করেছিলেন সেই সিরাজ শিকদারের সাথে। এই 2টি জায়গায় লিঙ্ক। তিনি তার বিপ্লব, তার তারুণ্য, তার দেশপ্রেমকে তিনি জাগ্রত করেছেন এবং বিবেকের তাড়নায় 72 থেকে 75 মাঠে মাঠে না খেয়ে অর্থ খেয়ে সেই ইতিহাস আমি একদিন তার কাছ থেকে শুনেছি। এমনকি 2 দিন না খেয়েছিল রক্ষী বাহিনীর অত্যাচারের ভয়ে পালিয়ে পালিয়ে। সে এক বড় ইতিহাস। দীর্ঘদিন একসাথে চলাফেরা করেছিল। মৎস্যজীবী দল তিনি সংগঠিত করতে চেয়েছিলেন, তার অনেক স্বপ্ন ছিল। অর্থনৈতিক কাঠামো তার ভেঙে গিয়েছিল রাজনৈতিক কারণে। সন্তানকে সঠিকভাবে দিক নির্দেশনা করতে পারবে। প্রিয় ভাই, আমি আমার জেলার পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাইছি। চলার পথে প্রিয় সহযোদ্ধা কখনো যদি কোনো ভুল করে থাকে, কখনো কষ্ট পেয়ে থাকেন, তার ওই জেলার বাসী হিসাবে, তার পরিবারের সদস্য হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আগামী দিনগুলো হোক ওই আমাদের নির্বাচন সততা। আমরা ভোট দেখেছি, আমি দেশমাতার নির্দেশে স্যারের এলাকায় গিয়েছি, প্রচুর জনপ্রিয়তা, একান্ন পরিবারের সবাই ভোট দেয়। আমাদেরকে আমান ভাই সহ ঢাকা থেকে যারা গিয়েছি তাদেরকে সে বলেছে, না
আমি আর তোমাদেরকে সামনে করতে ভোট আমার বিষয়ে প্রয়োজন চারিদিকে যেভাবে আমাদেরকে ঘিরে ফেলেছে এবং কোন লোক আমরাও বেরোতে পারি না। তাহলে জনপ্রিয়তায় সবকিছু এদেশে ছিল না, স্বৈরাচার আমাদের কেটে দিয়ে গেছে। আমরা সেই গুণগত পরিবর্তন চাই, তারেক রহমান সেই গুণগত পরিবর্তন চাই। সেখানে আমরা ঐক্যবদ্ধ হবো, কামনা করছি এবং তিনি সেটাই চেয়েছিলেন। ধন্যবাদ সকলকে। প্রিয় ভাইয়েরা, এতদিন আমরা মাতার ভাই ছিল মনে করেছিলাম, আজকের সবাই মনে হচ্ছে মাতার ভাই নেই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ফরিদপুর বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাহান মিয়া। আমি ওনাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় মহাসচিব আয়োজিত ইসলাম ভাই সভাপতি এখানে যিনি আজকের এই সভার সভাপতি হিসাবে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধাপাত্র বাংলাদেশের ইতিহাসে 3-4টি সর্বপ্রথম শহীদ জিয়াউর রহমান, একটু সাইডে যান। কোম্পানি এবং যিনি আজকে প্রধানমন্ত্রী তার সম্পর্কে আজকে যার স্মরণ সভা তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা, বীরপুত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সক্রিয়ভাবে যে যুদ্ধ উনি যশোর থেকে রিভোল্ট করেছে 200 সোলজার নিয়ে, সেই ব্যক্তি হল মেজর হাফিজ উদ্দিন আহমেদ। উনি রিভোল্ট করেছে, যে ফোর্ট তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সাথে উনি ছিলেন যে ফোর্টের দ্বিতীয় কমান্ড। কয়েকটি জেলা উনি মুক্ত করে দিয়েছেন। ওনার জন্য আমি দোয়া করি, ওনার পরিবারের জন্য দোয়া করি। আজকে যার স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমার বয়স 73 বছর চলছে, তার বয়স অত হয় নাই, কিন্তু আমার সাথে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক 25-26 বছরের ইতিহাস তার সাথে আমার হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে করে এই বর্ষজীবী দলটাকে বাংলার মাটিতে উনি সর্বপ্রথম স্থাপন করেন। তার যে নেতা কর্মী রেখে গেছে অধ্যক্ষ সেলিম এবং সদস্য সচিব আব্দুল রহিম সাহেব, এই আদর্শ দিয়ে গিয়েছে ইসলাম। আজকে এই সুস্থান পূর্ণ করা খুব কঠিন, তিনি আমাদের মধ্যে নেয়। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতে ফেরদৌস নসিব করে, তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ ক্ষমতা দান করে। ভাইরা, আমরা মুক্তিযুদ্ধ কি জন্য করেছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করল, এই দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়লাম। আমরা সাহস পেলাম, উৎসাহ পেলাম, এই দেশ স্বাধীন হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। উনি স্বাধীন হয়ে কি করলো? ব্র্যাকে ফিরে গেল।
যদি ইচ্ছা করত উনি ওদিনই এই দেশের ক্ষমতা গ্রহণ করতে পারত। ওনার ক্ষমতার কোন লোভ ছিল না। এই দেশের সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক জনসাধারণ মুক্ত করে তাকে চেয়ারে বসাই দেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করে। বহুদলীয় গণতন্ত্র কি জন্য হয়েছিল? কোন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জ্ঞাতি কোনো কিছু নেই। আমরা বাংলাদেশি, একটি মাত্র আমাদের পরিচয়। এই জন্য উনি বহুদলীয় গণতন্ত্র করে এই দেশকে উনি বহুদলীয় গণতন্ত্র করেছে, যার কারণে এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা এই দেশে এই রাজনীতি করতে সুযোগ পেয়েছে। আপনারা অনেকেই জানেন না, এই দেশের রাজনীতি দলের কোনো অফিস ছিল না, কোনো জায়গা ছিল না, এমান্ডমেন্ট প্রপার্টি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে বলেছে, প্রত্যেকের দলের অফিস থাকতে হবে, জায়গা থাকতে হবে। এমান্ডমেন্ট প্রপার্টিকে সেই এই আওয়ামী লীগের যার যার দল আছে প্রত্যেক দলকে উনি জায়গা দিয়ে গেছে। এই ছিল হলো গণতন্ত্রের উদ্দেশ্য। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য এই দেশ স্বাধীন করেছি, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা এই দেশ স্বাধীন করেছি। এই দেশের মানুষ, জনগণ যাতে বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, সুচিকিৎসা যাতে ভালো মতো পায়, এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের পর কি পেলাম? রক্ষী বাহিনী দ্বারা এই মুক্তিযুদ্ধকে 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করেছে এই আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার একটি সরকার না, প্রথম ছিল আওয়ামী লীগ মুসলিম লীগ, তারপর হয়েছে আওয়ামী লীগ, তারপর হয়েছে বাকশা, তারপর হয়েছে এখন হচ্ছে তাদের আত্মীয় লীগ। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আরো দুঃখ আমার নেত্রী মুক্তি পেয়েছে, এটা লাখ লাখ শুক্রিয়া। সে নিজের চোখে দেখতে পারছে যে শেখ হাসিনা এই দেশ ত্যাগ করে পড়াইছে। আমার নেত্রী পড়াই নাই। কি পড়াইছে? পড়াই নাই। আমার নেত্রী বলছে আমার বিদেশে কোনো ঘর বাড়ি নাই, আমার দেশের ঠিকানা, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু বাংলাদেশে। আল্লাহর রহমতে তাই আল্লাহ তাআলা তার মোনাজাতকে কবুল করেছে। এই দেশের 18 কোটি লোকের মোনাজাতকে কবুল করেছে। এমন কোন লোক নাই যে যার একটা 5টা 10টা কেস নাই। আমি আমার যার বক্তব্য, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার যত অত্যাচারিত হয়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলা পৃথিবীর ইতিহাসে কেউ হয় না। তার সুযোগ্য ছেলে আমাদের তরুণের অহংকার তারেক রহমান 10,000 মাইল দূরে গিয়ে 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা উনি গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যারা এই সমস্যা সমাধানের জন্য এই 16 বছরে এই খুন যারা হয়েছে, সাজা পূরণ করেছে, তাদের জন্য দোয়া করছি। বৈষম্য আন্দোলনের সাইদের মতন ঘরে ঘরে জন্মলোক সংরক্ষণে সাহেব জানেও এই বাংলার ইতিহাসে যারা সাজা পূরণ করেছে, আল্লাহ তাআলার জন্য তাদের ভেতর নসিব করো। ভাইরা আমার, এখন বন্যা কবলিত বাংলাদেশ চলছে, যারা ভারত আমাদের প্রতিবেশী, আমরা তাদেরকে বন্ধু বলি, কিন্তু তারা কি ক্ষতি করতে চায় আপনারা জানে? আমরা কিন্তু ভারতের বিপক্ষে নয়, আমরা ভারতকে আমরা কোন সময় বিপক্ষে মনে করি নাই। আমাদের জিয়াউর রহমান কিন্তু তারা যদি আমাদের সার্বভৌমত্ব নেয়া, তারা যদি কারো কোনো কিছু নেয়া, যদি কোনো কিছু করে, তাহলে আমরা এটা পদক্ষেপ করবো না। একটা কথা বলি, আমরা বন্ধু হিসাবে সারা পৃথিবী বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আমরা চাই যে আমাদের আসামি আপনার ওখানে আছে, আপনি দয়া করে আমাদের এই গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করেন। ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে। এই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি অংশগ্রহণ করবে, বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। ইনশাল্লাহ আপনার সাথে দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। সবাই সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। হেলাল মাইকাত লাগা, মাইকাত এমনি মাইকাত লাগাই দিয়েছিলেন। দ্রুত কর, দ্রুত ভাই দাঁড়ানোর আগে বক্তব্য রাখছেন আমাদের আজকের স্মরণ সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের
আহ্বায়ক মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ভাইয়ের স্মরণ সভার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি বলছি নাম বলবো না, সুতরাং নাম তো বলার সুযোগ নাই। প্রধান অতিথি যার পরিচয় আমাদের হাফিজ ভাই, যিনি জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর ছিলেন, বন্ধু ছিলেন, রাজপথে রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, তিনি বীর 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 প্রতীক, আমাদের বীর বিক্রম। আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা আছেন বীর মুক্তিযোদ্ধার জহুরুল ইসলাম শাহজামিয়া, আমাদের মৎস্যজীবীদের জাতীয় নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে শুধু ধন্যবাদ দেব এটি। এবং আমরা মনে করি আমাদের মাহতাব ভাই আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ তাকে সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করুন। আমরা আমাদের ভিতরে অনেক ভুল ত্রুটি ছিল। বর্তমান জাতির এই ক্রান্তি লগ্নে এই ফ্যাসিবাদ, এই গণহত্যাকারী হাসিনা সরকারের পতন যেভাবে হয়েছে, এটা আল্লাহর রহমত, আল্লাহর গায়েবী শক্তি ছাড়া সম্ভব ছিল না। সুতরাং আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো আমরা আলোচনা করে সমাধান করব। আমরা কোনো ভেদাভেদ রাখবো না। আমরা মৎস্যজীব দলকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করব। মাহতাব ভাইয়ের আদর্শে আমরা বাকি পথ চলবো, এই প্রত্যাশা করবে। পাশাপাশি স্যারকে প্রধান থেকে স্যারকে বলতে চাই, আমি নিজে অসুস্থ, দীর্ঘদিন মানে ঘুম খাওয়া নাই। শুধু একটা কথা, বাংলাদেশ নামে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু এখনো স্বাধীন না। ছাত্ররা আবার স্বাধীন হতেছে, এখনো ওই স্বৈরাচারের প্রেতাত্মারা এই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে সবসময় গ্রাস করে খাচ্ছে। আমাদের সমুদ্র সীমা জয় করেছে হাসিনা বলছে, আসলে জয় হয় নাই। এখনো আমাদের প্রতিবেশী দেশ রাষ্ট্র ভারতের কাছে আমরা অনেকটা জিম্মি হয়েছি। আমাদের সীমান্ত এলাকায় প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে, আমাদের সমুদ্রে আমাদের ছেলেদেরকে, আমাদের মৎস্য খামারিদেরকে তারা উত্তক্ত করছে। 200-300 জাহাজ এসে আমাদের সমুদ্র সীমাতে মাছ ধরে নিয়ে যায় ভারতে। তা আমি বলবো আমার স্যারকে, আপনি বিএনপির একজন নীতি নির্ধারক এবং শহীদ জিয়াউর রহমানের সবচেয়ে বেঁচে থাকা সবচেয়ে কাছের লোক, আপনার কাছে আমাদের দাবি অনেক। মাহতাব ভাই অন্তত 10টা প্রোগ্রামে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি এসেছেন, করেছেন। আমি মনে করব আপনার সুস্বাস্থ্য কামনা করব। আগামীতে এই মৎস্য দলকে দেখার দায়িত্ব আপনার, এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মা, যিনি স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছেন, তার শব্দকে আপনার নেতৃত্বে বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত মরহুম রফিকুল ইসলাম মাহতাব এর স্মরণ সভায় প্রধান অতিথি, উই রিভোল্ট বলে ইতিহাসের রাখাল রাজা, যিনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মহানায়কের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত কাছের সহযোদ্ধা, সিলেট রণাঙ্গন সহ যশোরে তিনিও বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের সংগ্রামী নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ক্রীড়াবিদ, আজকে আমাদের মৎস্যজীবী দলের স্মরণ সভায় এসে আমাদের আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতার্থ করেছেন। মৎস্যজীবী দলের পক্ষ থেকে সংগ্রামী নেতাকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, মাহতাব ভাই আমাদের মাঝে নেই, কিন্তু ওনার আদর্শ আমাদের সাথে আছে। ওনার আদর্শকে লালন করে, ওনার আদর্শকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। বিগত দিনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় সেই অবস্থায় আমরা উপনীত হব, সে প্রত্যাশা আমরা রাখি। আমি দলের সদস্য সচিব হিসাবে ঘোষণা দিতে চাই, মাহতাব ভাই নেই, ওনার পরিবারের পিছনে, ওনার পরিবারের সাথে আমরা আছি, আমরা থাকব যতদিন পর্যন্ত মাহতাব ভাইয়ের স্মৃতি আমাদের সাথে থাকবে।
আপনারা কায় মনোবাক্যে এই মরহুমের রুহের মাগফিরাত কামনা করবেন। আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করে। আমরাও মৎস্যজীবী দল ওনার জন্য সদায় সর্বত্র দোয়া করব, প্রার্থনা করব। সেই প্রত্যাশা আমি দলের পক্ষ থেকে সবার কাছে রাখি। আমি আশা করি ভবিষ্যতে মাহতাব ভাইয়ের আদর্শকে সমুন্নত রেখে আমরা এগিয়ে যাব। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকের সবার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম। ভাই সবাই মিলে বসে পড়ো। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভার কার্যরত সম্মানিত সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া, এই দলের সদস্য সচিব জনাব আব্দুর রহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাদা মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষিণাঞ্চলের বিএনপি সংগ্রামী নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। কামনা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি যদি কোনো ভুলভ্রান্তি কখনো করে থাকেন রাজনীতির পথ পরিক্রমায়, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তিনি অত্যন্ত বন্ধুবৎসল, সৎ রাজনীতিক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর দেশে আওয়ামী লীগ সরকার যখন মুক্তিযুদ্ধে কোনো অবদান না থাকা সত্ত্বেও ক্ষমতার মসনদে আরোহণ করেন এবং এই দেশকে ধীরে ধীরে প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি স্যাটেলাইট স্টেটে পরিণত করার জন্য উদ্যোগ নেন। যখন দেশে দুর্ভিক্ষ আসে, লঙ্গরখানা খোলা হয়, বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হয় রক্ষী বাহিনীর মাধ্যমে, সেই সময় রফিকুল ইসলাম মাহতাব একজন প্রকৃত দেশপ্রেমিকের মতো এই সরকারকে, লুটেরা সরকারকে, কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রথম জীবনে বামপন্থী দলের সদস্য ছিলেন। জনগণের মুক্তির জন্য তার আকাঙ্ক্ষা ছিল। রাজপথে এই স্বৈরাচারী সরকারকে সবসময় তিনি প্রতিহত করার জন্য আত্মনিয়োগ করেছেন। বিএনপিতে যোগদানের পর তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসাবে ভূমিকা রেখেছেন। মৎস্যজীবী দলকে চমৎকারভাবে সুসংগঠিত করেছেন। একটি পরিবারের মতোই ছিল মৎস্যজীবী দল। আমি তার যখনই শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য প্রথমেই তিনি, আমার চেয়ে অনেক সিনিয়র নেতা ছিল বিএনপিতে, সবসময় তিনি আমাকে আহ্বান জানাতেন। অসুস্থতার কারণে, অন্যান্য কারণে হয়তো সবসময় যেতে পারিনি। তার প্রতি আমার ভালোবাসা, সহমর্মিতা সবসময় অক্ষুণ্ণ ছিল। আজকে মৎস্যজীবী দলে তিনি নাই, এটা কল্পনাও করা যায় না। তার সকল চিন্তা ভাবনার উৎস ছিল, সব সময় তার চিন্তাকে ধারণ করেছিল মৎস্যজীবী দলকে কিভাবে তিনি আরো সংগঠিত করবেন, কিভাবে মৎস্যজীবী দলকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে যাওয়া যাবে, এবং যে উদ্দেশ্যে এই দল গঠন করা হয়েছে সেই উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নের জন্য তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আশা করি বর্তমানে যে মৎস্যজীবী দল তিনি রেখে গিয়েছেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে, তারা তাকে সবসময় স্মরণ রাখবে।
নিজেরা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদ জিয়ার আদর্শের অনুসারী সকল জাতীয়তাবাদী সৈনিককে, বিশেষ করে যারা মৎস্যজীবী দলের অন্তর্ভুক্ত, তাদেরকে ঐক্যবদ্ধ রাখবেন। আমাদের সবসময় তার প্রতি, তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধাজ্ঞ জানাই, সবসময় আমরা তাকে স্মরণে রাখব। বর্তমান পরিস্থিতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই। বাংলাদেশে যে এত দ্রুত এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় নেবেন অনেকেই কল্পনা করতে পারেননি, এবং আমরা বিএনপি এই সরকারকে হটানোর জন্য 16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। অনেক বিএনপি নেতা কর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে, বহু মানুষ গুম হয়েছে। এদের অত্যাচারে, বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার, এশিয়া মহাদেশে কোনো দলের উপরে এই ধরনের নির্মম অত্যাচার আমরা কখনো লক্ষ্য করিনি। এরা যে কি চরিত্রের অধিকারী! হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশু হত্যা করেছে। কি ধরনের সরকার এটি ছিল! কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল! টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না। এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে, যে এইভাবে তারা মুখে এক কথা আর কাজে যা করেছেন, বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন দেখে। আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। এদেরকে সরিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লঙ্ঘন না করার জন্য। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাজিল করেছেন। কত বড় বড় ভাষা ছিল, এখন খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে কত রকমের, পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে। শেখ হাসিনা নাকি পালায় না, এখন কোথায় পালায় না? এরকম একজনই আছে, বেগম খালেদা জিয়া। সুখে দুঃখে আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন। বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই, বাড়ি গাড়ি নেই। এদের ভূমি মন্ত্রী লন্ডনেই তো 300 বাড়ি আছে। সুতরাং এরা পালাবে না, কারা পালাবে? এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে। সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে। ওই যে গানের ভাষা আছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। জনতা জেগেছে, বিচারপতিরা ভেগেছে, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে। এরা কিসের বিচারপতি? এগুলা দুর্বৃত্ত, অন্যায় করেছে, সেই জন্য ওখানে গিয়ে পালিয়েছে। বাকি বিচারপতিরা তো যায় নাই। বাকি বিচারপতিরাও মাশাআল্লাহ আওয়ামী লীগের কালো কোট পরেই রাজনীতি করেছে, এক সময় পুরস্কার হিসাবে বিচারপতির পদ অলংকৃত করেছে। এখন এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন, আমরাও বইতে পড়েছি। আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান, চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে। আমিও নিজকে ভাগ্যবান মনে করি, 2 বার স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি। একবার 71 সালে শহীদ জিয়ার নেতৃত্বে, দ্বিতীয়ত বিএনপির নেতৃত্বে এই 16 বছরের আন্দোলন সংগ্রামে সবসময় জনতার সাথে ছিলাম, এবং সর্বশেষে ছাত্রদের নেতৃত্বে যেই তুমুল আন্দোলনের শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্রদের পাশাপাশি তাদের পিতামাতারা, সাধারণ মানুষ আত্মনিয়োগ করেছে, তখনও তাদের সাথে ছিলাম। আমি মৎস্যজীবী দলের প্রায় 500 কর্মী কারাবরণ করেছে। আমার পিছনে বসা আছে
এই চূড়ান্ত আন্দোলনে যারা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে সেই ধরনের তরুণেরা, মৎস্যজীবী দলের সদস্যবৃন্দরা, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। তাদের এই ত্যাগের ফলেই আজকে দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। জনগণের সফল বিপ্লবের মাধ্যমেই এই সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নোবেল লরিয়েট। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার অনুরোধ করব, দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেখে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখনো শহীদদের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারি নাই। এমনকি সেনানিবাসে যে 622 জন রয়েছে, কারা রয়েছে তাদেরও নাম ঠিকানা আমরা জানি না। আমি 1971 সালে আরো 24 জন কর্মকর্তার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা 25 জন অফিসার, মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে আমরা 25 জন বিভিন্ন 5টি ক্যান্টনমেন্টে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করি এবং আমরাই বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করি। এদের অনেকেই পরলোক গমন করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে, জনগণ গঠন করেছে এই বাহিনী, হাজার হাজার ছাত্র যুবক। আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অল্প কিছু ছিলাম, কিন্তু সারা দেশবাসী, হাজার হাজার যুবক, ছাত্র যুবক, বিভিন্ন পেশার মানুষ এই মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। জীবন দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, আমরা আশা করব এই সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। বিগত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী প্রধান এবং তরুণ অফিসাররা তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তারা বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারি না, এবং এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এখনো দেশ গড়ার অনেক কাজ বাকি আছে। প্রফেসর ইউনূস এদেশের বীর সন্তান। তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হলো প্রফেসর ইউনূস। তাকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে। সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না, তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না। আমরা আরো খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান,
সাংবাদিক কনক সরওয়ার, আরো দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো এই সরকার আরো ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন। কিন্তু এরা দেশের কোন সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন। শিক্ষক সমাজে দেখেন সব জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ। এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই, কারচুপি করে, যেমন সরকার কারচুপি করে সংসদে বসে রাষ্ট্র ক্ষমতায় আসে, একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দেয় নেই। দলবাড়ি করার জন্য অযোগ্য, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষকে, যাদের শুধু সার্টিফিকেট আছে, জ্ঞান গম্যি নাই, তারা বিভিন্ন শিক্ষক নেতা সেজে বসেছেন। এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব, শীর্ষ নেতা তারেক রহমান, অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন, তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন, তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে। এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি 6 বার, লালমোহন এবং তজুমুদ্দিন, এখানের 11 জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে। 11 জনের মধ্যে কেউ ছাত্র নাই। এরা অধিকাংশই শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী। সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই। ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতামাতারাও রাস্তায় ছিল। অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি। এটি হলো বিপ্লব। যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব, ভাগ্যবান আপনারা, এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন, যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, পানি খাওয়াচ্ছে, খাবার নিয়ে আসছে। বিশেষ করে ছাত্রীরা, তারা লাজুক, বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন, কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার, নির্যাতন, যেভাবে গুলিবর্ষণ করেছে, এটি থেকে তারাও স্থির হতে পারে নাই। মা বাবাকে নিয়ে ছাত্রীরাও পর্যন্ত রাজপথে এসেছে। প্রফেসর ইউনূস সাহেব, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, দেশের জনপ্রিয় দল বিএনপি, যার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব, আপনার হাতকে শক্তিশালী করব, আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। এই যে ইতিমধ্যেই সরকারের বয়স হয় নাই 1 মাস, 20 দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের বিড়ম্বিত করছে দাবি দাওয়া নিয়ে। এতদিন কোথায় ছিলেন? 16 বছর যে দুঃশাসন চালিয়েছে, তখন দাবি দাওয়া দেননি। এখন এই 20 দিনের সরকারকে কেন
নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন। দুদিন আগে আনসার বাহিনী, তারা সেনাবাহিনী এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য, তারা সেক্রেটারিয়েট, সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। আওয়ামী লীগের সরকার 42,000 ক্যাডারকে আনসারের পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে। তাদেরকে প্রাক্তন সৈনিকেরা, বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে, সামরিক বাহিনীর কাছে ওই অস্ত্র। তারা মেশিন গান, বাংলাদেশের মানুষকে মারবে পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে? বাংলাদেশের জনগণ কি এরকমই অপরাধী? কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে। ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়ি পাতার যন্ত্র এনেছে। ভারত থেকে কিনে অস্ত্র যেগুলা এক সপ্তাহ টিকবে না। অর্ডিন্যান্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে, এগুলো অধিকাংশই বাতিল মাল। আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ, আমেরিকার থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো, যুদ্ধের এক্সপেরিয়েন্স যাদের আছে, যাদের সেই শিল্পসমূহ আছে, সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনীর জন্য অস্ত্র আমরা আনবো। কিন্তু এই আমাদের দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের আর উৎপাত দেখতে চাই না। সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের আশা ভরসার শেষ স্থল। জনগণের অত্যন্ত প্রিয় এই বাহিনী, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে। কিন্তু এই বাহিনীকে অচল করে দিয়ে গেছে শেখ হাসিনা। মিয়ানমার এসে গুলি করে আমাদের সীমান্তে উকিয়াতে মানুষ মেরে চলে যায়। কই বিমান বাহিনী তো কোনো প্রতিবাদ করেনি। আমাদের তো হেলিকপ্টার আছে, তারা তো আরাকানে গিয়ে ওখানে 10 জনকে হত্যা করে তাদের এই আগ্রাসনের জবাব দিতে পারেনি। এই সেনাবাহিনী খালি ব্রিজ বানাবে আর বন্যার্থদের সাহায্য করবে। তাদের মিলিটারি ট্রেনিং এর কি অবস্থা? আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরা জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোনো প্রতিবেশী রাষ্ট্র যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে কারো আগ্রাসনের শিকার না হই, সেই জন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব। ছাত্ররা বছরে 2 মাস ট্রেনিং দিয়ে, বেসিক সামরিক ট্রেনিং দিয়ে, তারপর আবার ছুটি শেষ হলে আবার যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করবে। আমরা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নাই। আমাদের প্রধান সংগ্রাম হলো দেশের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনা। আমরা চাই, আমরা যারা শহীদ জিয়ার অনুসারী, আমরা সাধারণ মানুষের পাশে সকল সংগ্রামে থাকব, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করব। বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এটি হলো বিএনপির নীতি। আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। আরেকটি হলো যারা লুটেরা বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে অর্থনীতিকে, যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছে। কোটি টাকা তো বিরাট টাকা ছিল। কোটিপতি মানে তো 1 কোটিপতি তো বিরাট সম্মানের অধিকারী আমরা ভাবতাম। এখন দেখি ছাত্র নেতাদেরও হাজার হাজার কোটি টাকা। এই এক মন্ত্রীর কথা তো বললাম, 300 বাড়ি খালি লন্ডনেই আছে। প্রধানমন্ত্রীর, অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিয়নেরও 400 কোটি টাকা। পিয়নও হেলিকপ্টারে চড়ে। আমরা যাবো কোথায়? আমরা তো লঞ্চে যাই। এখনো 6 বার এমপি হয়েছি, 2 বার মন্ত্রী হয়েছি, লঞ্চ ছাড়া তো গতি নেই। এরা কিভাবে হেলিকপ্টারে চড়ে? এই আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ। দুর্নীতি করে, দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে। সেই জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে। মৎস্যজীবী দলের আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকে সবার, আমাদের জলসীমার মধ্যে, টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে
ভারতীয় ট্রলাররা এসে জোর করে মাছ ধরে নিয়ে যায়। আমরা সরকারকে অনুরোধ জানাবো কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে, নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে, যেতে আমাদের জলসীমার মধ্যে আমাদের মৎস্য সম্পদের উপরে কেউ যেন ভাগ না বসাতে পারে। আমাদের এই জলসীমার মধ্যে যদি গ্যাস এবং তেল পাওয়া যায়, যেটি মিয়ানমার পেয়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরাও ইনশাল্লাহ পাবো। সুতরাং আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। এই সামরিক বাহিনী হাসিনার মতো দুর্বৃত্তকে ক্ষমতায় রাখবে না। এই সামরিক বাহিনী হবে জনগণের সামরিক বাহিনী। তাদেরকে নির্দ্বিধায় আমাদের জনগণ রাজপথে যেন আলিঙ্গন করতে পারে, তাদের অস্ত্র কখনো যেন জনগণের দিকে তাক না করতে পারে। আমরা এখনো যারা জীবিত আছি এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, আমরা আশা করব এটি সত্যিকার অর্থে জনগণের সেনাবাহিনী হবে। জনগণের বিরুদ্ধে গেলে কোনো শক্তি বাংলাদেশে টিকতে পারবে না, যত বড় পাওয়ারফুল যত অস্ত্র তাদের থাকুক। সুতরাং এই যে গত বিপ্লবের সাফল্যের পরপর বিচার বিভাগীয় একটা কু করার তারা চেষ্টা করেছে, সেটার সাথে গোপালগঞ্জের অস্ত্রধারীরা আরেকটা সমবেত হয়ে আরেকটি প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে। সর্বশেষ দেখলাম আনসার বাহিনীর নামে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য তাদের ধৃষ্টতা সীমাহীন। সেনা এই একটা স্বাধীন দেশের গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। আমরা বিএনপির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে বিএনপির কি করণীয় সেটি আমরা শীঘ্রই স্থির করব। তবে বারবার আনসার বাহিনী, অন্যান্য পোশাকধারী বাহিনী বিদ্রোহ করবে, আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে? ছাত্ররা যথেষ্ট করেছে, এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে। তবে প্রথম পর্যায়ে আমরা আশা করব পুলিশ বাহিনী তো একটা ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে, এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না, এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। তবে বিডিআর বাহিনী যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল, আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের প্রতি বিপ্লব কেউ যদি শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতি বিপ্লব করতে গেলে বর্তমান সরকার তাদেরকে দমন করতে না পারে, সেনাবাহিনীকে ডাকা। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই। তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই। কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে, দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায়? তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, আমরা সবাই মিলে, সাধারণ জনতা মিলে, ছাত্র যুবক সকলে মিলে, সকল বাহিনীর যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো, এই দেশের স্টেক হোল্ডার হলো, যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টি হলো স্টেক হোল্ডার। সংসদে প্রতিনিধিত্ব আছে, এই ধরনের অতীতে যেসব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সাথে দ্রুত আলাপ করুন, কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। এই দেশ জনতার অংশগ্রহণের ফলে স্বাধীন হয়েছে ৭১ সালে। মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধ শুরু করেছিলেন ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান। আমরা 5টি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর বিদ্রোহ করে পাক বাহিনী মোকাবেলা করেছি। হাজার হাজার দেশপ্রেমিক ছাত্র জনতা, বিভিন্ন পেশার মানুষ এই মুক্তি বাহিনীতে যোগ দিয়ে জীবন উৎসর্গ করেছে, তাদের কারণে দেশটি স্বাধীন হয়েছে। আবারও ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে এই আগস্ট বিপ্লবকে প্রতিষ্ঠিত করেছে। আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে। উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা বিপ্লবকে ধারণ করুন, বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিপক্ষকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন। এখন পর্যন্ত রাষ্ট্র সমাজ দেহে শেখ হাসিনার বসংপদরাই বসে আছে। প্রত্যেকটা বাহিনীতে
বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই 16 বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের ইলেকশন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে 24% ভোট পড়েছে একটা নির্বাচনে। তো আমি একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি 55% হয়ে গেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়। এই দেশে কিভাবে গণতন্ত্র আসবে? সুতরাং যদি গণতন্ত্র চান, গণতন্ত্র উত্তরণ করতে চান, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। জনগণ এই দেশের মালিক। যারা সরকারি অর্থে বেতন পান প্রত্যেকে এই কথা মনে রাখবেন, সাধারণ জনগণের অধিকার যেন কেউ আর ক্ষুণ্ণ করতে না পারে। আজকে আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে, বিশেষ করে সেই সব তরুণ সদস্য রাজপথে বুক পেতে দিয়েছেন। 71-এ আমরা যুদ্ধ করেছি, ছাত্রদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি। আমি 800 সৈনিকের অধিনায়ক ছিলাম, 500 ছিল ছাত্র। তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি, রাইফেল দিয়েছি, বীর বিক্রমে যুদ্ধ করেছে। 100 জন শহীদ হয়েছে। তারা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। কিন্তু এবারকার ছাত্রদেরকে দেখেন, তারা নিরস্ত্র। হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সরে নাই। চাঁদখার পুলে যে পুলিশ বাহিনী গুলি করে, এরা বাংলাদেশের পুলিশ হতে পারে না। এরা অন্য কোনো জায়গা থেকে এসেছে, তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়েছে। 7.62 রাইফেল নিয়ে যেভাবে ছাত্রদেরকে গুলি করেছে, একজন পেশাদার সৈনিক ছাড়া এইভাবে কেউ গুলি করতে পারে না। সাধারণ মানুষের বুকে এরা এই দেশের সন্তান কিভাবে নিরীহ ছাত্রদের উপর এইভাবে গুলি চালালো? এত নির্দয় এদেশের বাহিনী সমূহ। এরা নিশ্চয়ই বাংলাদেশ না, এদেরকে অন্য কোনো জায়গা থেকে আমদানি হয়েছে। আমরা এই দুঃসম্পর্কের অবসান চাই। এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, এটাই আমরা চাই। প্রফেসর ইউনূস, আপনি আমাদের গৌরব। আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। জনতা, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। সুতরাং কোন দুর্বৃত্ত যেন আর বাংলাদেশকে অধিকার করতে না পারে, সেজন্য আপনারা ভূমিকা রাখবেন। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের জনগণকে সেবা করবেন, এটাই আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, মৎস্যজীবী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আগেই করে ফেললাম, আমি করে দিই।